যে বন্ধুগুলো যখন মৃত্যুবরণ করেছেন 94 বছরের এই বন্ধুদের স্মরণে 1 মিনিট নীরবতা পালন করা হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি, দর্শক আপনারা দেখছেন, এখানে বক্তব্য রাখছেন। এখানে আজকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়েছেন সরওয়ার জাহান চৌধুরী এবং জাহাঙ্গীর কবির চৌধুরী। এখানে অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত হয়েছেন। বিশেষ করে এখানে 94 বছরের যেই সকল বন্ধুবান্ধবরা এখানে উপস্থিত হয়েছেন তারা। ঠিক আছে দর্শক, আমি শুরুতে একটু আমার পরিচয় দিই। আমার গিন্নি আমার সাথে এখানে এসেছেন, তোমরা যদি একটু আসো, মা আসো। হ্যাঁ, আমি ডক্টর মোহন কুমার দাস, আমাকে পরিচয় করিয়ে দিয়েছে। আমার বাবা হচ্ছে অরুণকান্তি দাস, আমরা 3 ভাই। এদিকে আসো। হ্যাঁ, আমার সাথে আছে আমার গিন্নি কলমিলতা বিশ্বাস। আমার শ্বশুর খুব আনন্দের সাথে নামটা রেখেছে কলমিলতা। আমার বান্ধবীরা খুব খুশি হয় এই নামটা শুনে। ও সিনিয়র অফিসার, সোনালী ব্যাংক, ঢাকায় কর্মরত আছে। আমার এক ছেলে এক মেয়ে। আমার ছেলে অবরলীন দাস মুগ্ধ, এবছর 5ম শ্রেণীতে উঠেছে। আমার মেয়ে অন্বেষা দাস বর্ণা বিকারুন্নয়ন নন স্কুলে পড়ে, 2য় শ্রেণীর ছাত্রী। আর সবাই আমাদের জন্য দোয়া করবেন। ঠিক আছে, তুমি কিছু বলবা? ঠিক আছে, বসো। থ্যাংক ইউ মা, যা বসো। এইটুকুর জন্য তোমাদেরকে দেখলো তো। আমি কোনো দীর্ঘ বক্তৃতা দিব না। সবচেয়ে আমার ভালো লেগেছে, আমরা আমাদের শ্রদ্ধেয় 2জন জনপ্রতিনিধিকে আমাদের মাঝে পেয়েছি। আমার বন্ধুদের অনেকে জনপ্রতিনিধি, বিশেষ করে আমাদের জাহাঙ্গীর কবির চৌধুরী বর্তমান চেয়ারম্যান এবং নেতৃত্বাধীন দলের সাধারণ সম্পাদক। হ্যাঁ, সাথে আছেন সরওয়ার জাহান চৌধুরী আঙ্কেল, আমার বাবার খুব প্রিয় বন্ধুজন হয়। ওনারা কিন্তু সমাজের মূল ঘটনাগুলো উল্লেখ করে দিয়েছেন। আমি শুধু আমার বন্ধুদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই। অনেক বন্ধু আজকে এসেছে, কিছু বন্ধু আসে নাই। আমি বন্ধুদের বলি, আজকে যারা আমাদেরকে এখানে নায়কের চেয়ারে বসিয়ে দিয়েছে, আমাদেরকে বসিয়ে দিয়েছে, কিন্তু পিছনে কিছু পরিচালক আছে, তাদেরকে আমরা দেখি না, জানি না। মানে ব্যাপারটা অনেকটা এরকম, মানে আমাদের যৌবন, আমাদের বেদনাটা ওনারা ধারণ করেছে। ওনারা ধারণ করে আমাদেরকে বসিয়ে পুরো অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করার জন্য গত 2 মাস অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছিল। আমার সাথে মাঝে মাঝে কথা হতো, বিশেষ করে সুলতান মাহমুদ চৌধুরী, সব বন্ধু যাদের কথা বলা হয়েছে, খুবই ভালো লেগেছে। একটু উল্লেখ না করলে নয়, আমরা এরকম আরেকটা অনুষ্ঠান করেছিলাম। আমরা যখন 6ষ্ঠ শ্রেণীতে পড়ি তখন 1989 সাল, পালং মডেল হাই স্কুল 89 ব্যাচ নেমে একটা গ্রুপ করে আমরা একটা অনুষ্ঠান করেছিলাম। সেবার আমরা হয়তো পারিবারিকভাবে করতে পারিনি। আমার গিন্নি বলছিল, তোমরা হয়তো যেহেতু বিয়ের পরে আমরা ঢাকা চলে গেছি, তোমার বন্ধুদের নাম শুনে, কিন্তু বন্ধুদেরকে তো দেখি নাই। সুলতান এই কথাটা খুব মন থেকে নিয়ে এই অনুষ্ঠানটা সাকসেস করার চেষ্টা করেছে। আমাদের শ্রদ্ধেয় জনপ্রতিনিধিরা যে কথাটি বলেছেন, এই যে আজকে আমার সন্তানদের সাথে আপনাদের সন্তান, সব সন্তানদের যে মিলন মেলা, এই আবহ, এটা অন্যরকম। আমি ছোট্ট 2-1টি কথা বলে আমার বক্তব্য শেষ করব। আমি সভাপতি হওয়ার মতো যোগ্য না, আমাকে যে সম্মান দেওয়া হচ্ছে সবাইকে অনেক ধন্যবাদ। মাদকের যে কথাটি বলেছে, আমি বেশ কিছুদিন আগে আপনারা দেখেছেন এখানে একটা সমুদ্র বিজ্ঞান প্রতিষ্ঠান আছে রেজুখালের সাথে, ওদের আমন্ত্রণে আমি এসেছিলাম। আমার যে প্রতিষ্ঠান, আমি আবহাওয়া বিজ্ঞান নিয়ে আমার কেরিয়ার শুরু করলো। আমি একজন বর্তমানে বাংলাদেশের 1ম শ্রেণীর যে কয়জন সমুদ্র বিজ্ঞান আছে তাদেরও একজন হই, চেষ্টা করি দেশের জন্য কিছু করার। আপনারা শুনেছেন আমাদের বঙ্গোপসাগরে এক ধরনের গ্যাসের সোর্স পাওয়া গেছে, যেটা হলো মিথেন হাইড্রেট। এই মিথেন হাইড্রেট কিন্তু খুবই মূল্যবান একটা সম্পদ। এটা যদি আমরা যথাযথ ইউটিলাইজ করি, এটা খুব সাম্প্রতিক আবিষ্কার। এক্ষেত্রে অনেকগুলো বিজ্ঞানীরা কাজ করে যাচ্ছেন। তো আমি যেটি বলতেছি, আমি আমার সহধর্মিনী, আমার বাবা সহ আমার 2টা প্রাইমারি স্কুল। আমি প্রথমে সোনাঝুরি প্রাথমিক বিদ্যালয়ে পড়াশোনা করি, আমার বাবা স্কুল টিচার ছিলেন। পরে আমি জালিয়া পালং স্কুলে আমার বন্ধুদের সাথে একসাথে হই। তো আমি যখন দুপুরে আমার সবাই মিলে ছবি তুলতেছি, একজন শিক্ষক হবেন উনি এসে, বাচ্চারা ক্রিকেট খেলতেছিল, উনি এসে মোটরসাইকেলটা দিয়ে ইটটা সরাই দিল। বাচ্চারা খুবই মর্মাহত হয়েছে। এই সন্তানটা যদি 2 বছর পরে মাদক নেয়, তার দায়িত্ব কার? আমাদের নয় কি? আমরা কেন তাদেরকে ডাইভার্ট করছি? সে বন্ধের দিন যদি ক্রিকেট খেলে, বন্ধের দিন ফুটবল খেলে, এটা আমার খুশি হওয়ার কথা, আমার গর্বের কথা। এই ভুলটা শিক্ষকদের অনুরোধ করব, অভিভাবকদের অনুরোধ করবো, আমরা বাবা মা, আমরা এই ভুল যেন না করি। সন্তান তোমরা পড়ো এই কথা যেন না বলি। তোমরা খেলো, ব্রেন শক্ত করো। আমাদের ধর্মের স্বামী বিবেকানন্দ একটা কথা বলেছেন, তোমরা ফুটবল খেলো, তারপর গীতা পড়ো, আগে ফুটবল খেলো প্লিজ। আমার মার্শাল যে বন্ধুরা, আমার খুব প্রিয় বন্ধু, তাকে হারিয়েছি। আমরা চাই না কোনো বন্ধুকে হারাতে, আমরা চাই না কোনো সন্তান হারিয়ে যাক।
এটা আপনারা অনুরোধ করব জনপ্রতিনিধি, আমি বলতেছিলাম শ্রদ্ধাভাজন প্রধান অতিথির সাথে, আপনারা 5 বছর মেয়াদে একটা পরিকল্পনা নেন। আমি যখন শিলংয়ে গিয়েছিলাম, মেঘনা নদী অ্যাডভাইজারি গ্রুপের আমি একজন উপদেষ্টা, একটা পরিচ্ছন্ন গ্রাম আছে, আপনারা যারা যান দেখেছেন। আমরা উখিয়াতে একটা পরিচ্ছন্ন গ্রাম ঘোষণা করব, যে কোনো একটা গ্রামকে জনগণ টিকিট নিয়ে কেটে দেখবে, এই গ্রামে ঢুকবে, কোনো পলিথিন থাকবে না। এই যে মেরিন পলিউশন একটা গুরুত্বপূর্ণ অধ্যায়, আমরা এই যে পর্যটক নগরী করতেছি, পর্যটন চলতেছে, প্রতিদিন আমরা প্লাস্টিক দূষণ করতেছি। এই প্লাস্টিক দিন শেষে কোথায় যাচ্ছে? আমার পেটে যাচ্ছে, আমি ক্যান্সারে মৃত্যুবরণ করার সম্ভাবনা আছে। এই যে সমস্যাগুলো, এগুলো কিন্তু আমরা বুঝি না। বাস্তু সংস্থান কিন্তু কেউ কাউকে মুক্তি দিবে না। আমি পুকুর দূষণ করব, পুকুরের খাবার আমি খাবো, আমার সন্তানরা খাবে, চলবে, এই চক্র থেকে কেউ মুক্তি পাবে না। আমি শুধু এই কয়েকটি কনসার্ন নিয়ে কথা বলবো, এটাই বলতে চেয়েছিলাম। আমার শ্রদ্ধা ভাজনটা বলে দিয়েছে। আমি একজন ব্যক্তি বিন্দু, আমরা সমষ্টিতে সিন্ধু, আমরা সমুদ্র, আমরা সমুদ্রের মতো। এই যে আজকে যে মিলন মেলা উনি বলেছেন, যে মিতালি, এত সুন্দর পরিবেশ কেউ পায় না। ব্যাংককে গিয়ে দেখেছি সামান্য ছোট ছোট জায়গায় ওরা পকেট বানিয়ে ওদের অর্থনীতির মূল উৎস ওগুলো। আর আমরা এত বিশাল পাওয়ার পরও এটার পরিচ্ছন্নতা, এটার নিরাপত্তা নিয়ে সংকীর্ণ হয়। আমি আপনার কথা ধরে বলি, 2009 সালের একটা সময় গিয়ে আমি পাসপোর্ট করতে যাই ঢাকা পাসপোর্ট অফিসে, বলা যায় কক্সবাজার 3টা পার্বত্য জেলায় পাসপোর্ট ঢাকা শহরে হয় না। এটা অপমান, এটা অত্যন্ত অপমানজনক। আমি বাংলাদেশের নাগরিক হয়ে ঢাকা জেলাতে গিয়ে, ঢাকা বিভাগে গিয়ে আমি পাসপোর্ট করতে পারবো না, এটা কোন ধরনের কথা? আমি কক্সবাজারবাসী হয়েছি, আমাকে কেন অপমানিত হতে হবে? আমি চ্যালেঞ্জ দিয়ে বলেছিলাম, আমি এক সকাল 9টায় আপনার অফিসে এসেছি, আমি লাঞ্চের আগে আমার পাসপোর্ট চাই। কি ওয়ে আছে আমাকে বলেন, কি উপায়ে পেতে পারি? আমি উপায় বের করেছি, পাসপোর্ট করেছি। ভেরিফিকেশনের আগে আমি ভিয়েতনাম চলে গেছিলাম। আমার বাবা ভিয়েতনাম থেকে কথা বলার পর বলে কি, তোর একটা ভেরিফিকেশন আসছে। কিসের ভেরিফিকেশন? বলে পাসপোর্ট। বলা যায় উনি দেশেই নাই। তারপর আসার পরে আমি আমার কাগজপত্র সব জমা দিয়েছি। চ্যালেঞ্জ হিসেবে নিয়েছি। সাহসী হতে হয়, অনেক সময় সাহসী হতে হয়। সাহসীদের বীরবজ্ঞা বসুন্ধরা বলে একটা কথা আছে। আপনি বীর হবেন, বীরের মতো আচরণ করবেন, যে কেউ আপনার পদাবনত হবে, যে কেউ আপনাকে আপনার অধিকার দিতে বাধ্য হবে, এটা যেন হয়। আমরা এই কনসার্নটা বললাম। আরেকটি কথা বলতে চাই, আপনারা 2টা বিষয়ে জনপ্রতিনিধির মাধ্যমে বলবো, আপনারা প্রতিটি জায়গায় খেলাধুলাকে জনপ্রিয় করেন। ক্লাব কালচার উঠে গেছে, এটি করেন। আমার বন্ধুদেরকে বলবো, তোমরা তোমাদের সন্তানকে এই কাজটা করো। আমরা ভাবিদেরকে পেয়েছি, বৌদিদেরকে পেয়েছি, এটা বলবো। আর এটা বলবো, বিজ্ঞানকে জনপ্রিয় করেন। যুক্তিতে অনেক কিছু উপলব্ধি করা যায়, স্বাস্থ্য সচেতন হওয়া যায়, পারিবারিক সচেতন হওয়া যায়। আমরা খেয়াল করেছি আমাদের নারীরা অনেক বেশি সচেতন না, আমরা চাপিয়ে রেখেছি। এটি যেন না হয়, অংশগ্রহণমূলক প্রতিনিধিত্ব সব জায়গায় দরকার। এটি না হলে আমরা অনেক কিছু হারিয়ে ফেলি। তো আজকে এই মিলন মেলা যারা আয়োজন করেছে, যারা এই ভূমিকা রেখেছে, তাদেরকে যথেষ্ট ধন্যবাদ দিয়ে শেষ করা যাবে না। শুধু বন্ধুদেরকে না, আমি এখানে আমার চাচার বয়সে অনেককে দেখতে পাচ্ছি, অনেকে পাচ্ছি, এটা খুবই আনন্দের। শেষে আমি আমার সঙ্গিনীদের উদ্দেশ্যে, যারা বন্ধুদের সঙ্গিনীদের উদ্দেশ্যে বলবো, হাতের উপর হাত রাখা খুব সহজ নয়, সারা জীবন বইতে পারা সহজ নয়। এই কথা খুব সহজ, কিন্তু কে না জানে সহজ কথা ঠিক ততটা সহজ নয়। বন্ধুরা সবাই ভালো থাকবেন। আমার জনপ্রতিনিধির মাধ্যমে আমি যে আশাবাদ ব্যক্ত করছি, আমার বন্ধু আবুল কাশেম আছে, আমরা প্রাইমারি থেকে বন্ধু, ন্যাংটোকালের বন্ধু বলে একটা কথা আছে। আমরা কত স্মৃতি, কালকে আমরা রাতের 11টা পর্যন্ত আড্ডা দেওয়ার পর রাতের 4টা পর্যন্ত ঘুমাই নাই। আমরা প্রত্যেকে অনলাইনে কাজ করতেছি, বন্ধুদের সাথে ইন্টারেক্টেড হচ্ছি, এটাই থাকবো। আর সব পরিশেষে সুলতান মোহাম্মদ চৌধুরী যে কথাটি বলেছে, যে স্বপ্ন আজকে বীজ বপন করা হয়েছে, একটি হাসপাতাল হবে 94 হাসপাতাল। 94 কিন্তু আজকে উকিয়া যে ঘটনা ঘটিয়ে দিল, যে মাইলস্টোন রাখলো, এটা কিন্তু বিশ্বে একটি উদাহরণ, এটা আমরা জানি না আমরা কি করে ফেলতেছি। আজকে যে স্বপ্ন দেখছি, সেই স্বপ্নের বীজ বপন করা হলো, সেটি সফল হবে, হতেই হবে, সবার হাত ধরে হবে। সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, আমাদের সবার জন্য দোয়া রাখবেন। ধন্যবাদ। আলোচনা সবার এখানে সমাপ্তি। আমরা আমাদের পরবর্তী কার্যক্রমে চলে যাব। আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্রিয় বন্ধুরা, আমাদের আজকের প্রথম পর্বের অনুষ্ঠান এখানে শেষ। এখন আমরা আমাদের আজকের অতিথিরা যারা আছেন আর ভাবিরা যারা আছেন, আমি আপনাদেরকে অনুরোধ করব, মহিলারা আপনারা ওই খাওয়ার টেবিলে চলে যান। লাভলে পারবেন, খাওয়ার টেবিলে চলে যান। আমরা এই মুহূর্তে এই খাওয়া দাওয়ার আয়োজন করতে যাচ্ছি। আর আমরা পশ্চিম পাশে একটা সেলফি জোন করেছি 94। আপনারা যারা ছবি তুলবেন ওখানে 94 ওই সেলফি জোনে গিয়ে আপনারা ছবি তুলতে পারেন। আর পাশাপাশি খুব সুন্দর একটা
এই পরিবেশ, আপনারা যারা এখানে আছেন, যারা খাওয়ার টেবিলে বসবে আর যারা এমনি বসে থাকবেন বা বিভিন্ন জায়গায় এখানে ঘোরার স্পট আছে, আপনারা সময় কাটাবার, আপনারা ওখানে গিয়ে সময় কাটান। আর আপনার আমাদের এর পরে আমাদের মাঝে এই অনুষ্ঠিত হবে আজকের মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান এবং রাইফেল ড্র। আজকের মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে উপস্থিত হতে যাচ্ছে আমাদের কক্সবাজার জেলার সুনামধন্য এই ব্যান্ড সাদা কালো ব্যান্ড, আমাদের উকিয়ার কৃতি সন্তান রাছেল সহ ওনার এই যারা সফর সঙ্গী হিসেবে এসেছেন শিল্পীরা, এরা ইতিমধ্যে আমাদের পয়স বাংলোতে উপস্থিত আছেন এবং এর পরে আমরা সাংস্কৃতিক অনুষ্ঠান আরম্ভ করব। আমি আমাদের 94 ক্লাবের বন্ধুদের বলবো, যারা অতিথিরা ভোজন করতেছেন, আপনারা একটু খুব সুন্দরভাবে ওই পরিবেশন করবেন, যেন কোনো ওই অসুবিধা না হয়। আমাদের পর্যাপ্ত খাবারের ব্যবস্থা আছে। যদি চেয়ার সংকুলন না হয় তাহলে আপনারা স্থানে বসে পড়ুন। আমাদের পর্যাপ্ত খাবারের ব্যবস্থা আছে। পরিবেশনে যারা আছেন, আমি বিশেষ করে জসিম ভাইকে বলবো, মহিলারা আমাদের অতিথি, ওনাদেরকে একটু বসার ব্যবস্থা করুন।